পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভসের আজকের লেকচারে আমরা সিঙ্গেল ফেজ ফুললি কন্ট্রোল ফুল ওয়েভ কনভার্টার নিয়ে ডিসকাস করব। এর আগে অলরেডি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার পিওরলি রেজিস্টিভ লোডের জন্য আরএল লোডের জন্য ডিসকাস করেছি। তাদের বিভিন্ন যে ওয়েভ ফর্মগুলো হয় সেগুলো নিয়েও আমরা ডিসকাস করেছি। তো আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে ডিসকাস করব। তো লেকচার শুরু করার আগে যে বেসিক জায়গাগুলো সম্পর্কে জানা দরকার, যেগুলো অলরেডি আমাদের প্রিভিয়াস দুটো লেকচারে কমপ্লিট করা হয়ে গেছে, সেই জায়গাটা আমি একটু সংক্ষেপে বলে নিয়ে তারপর আজকের যে মেন কন্টেন্ট সেখানটায় ঢুকে যাব। তো আমাদের এখানে অবভিয়াসলি থাইরিস্টার অ্যাপ্লাই করে সমস্ত কিছু কাজকর্ম করছি। তো এই যে থাইরিস্টারের কথা হচ্ছে, সেটার যে সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে গিয়ে এরকম। এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, তিনটে টার্মিনাল থাকে, এটা হচ্ছে গেট। এবার এই থাইরিস্টারের যদি বায়াসিংয়ের কথা বলি, দুই ধরনের বায়াস থাকছে, একটা হচ্ছে রিভার্স বায়াস আর একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তাই না? ডায়োডের মতনই এখানেও দুটো বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস আর একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। যদি অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হয় তাহলে থাইরিস্টারটাকে বলা হবে রিভার্স বায়াসে আছে। আর অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হয় তাহলে অবভিয়াসলি থাইরিস্টারটা ফরওয়ার্ড বায়াসে আছে। বাট এখানে ফরওয়ার্ড বায়াসে যদি মানে রিভার্স, যা ডায়োডের ক্ষেত্রে যেরকম রিভার্স বায়াসে থাকলে ডায়োডের মধ্যে দিয়ে মেজরিটি কেরিয়ারের জন্য কোনো কারেন্ট ফ্লো হয় না। আর ফরওয়ার্ড বায়াসে থাকলে যদি অ্যাপ্লাইড ভোল্টেজটা যদি বেরিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি হয় তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকলেই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। বাট আমরা ডিসকাস করে এসেছি অলরেডি যে থাইরিস্টারের ক্ষেত্রে থাইরিস্টারকে ফরওয়ার্ড বায়াসে রাখলেই যে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে তার কোনো মানে নেই। কারণ এখানেও আমরা জানি থাইরিস্টারের ফরওয়ার্ড বায়াসকে আমরা আবার দুটো মোডে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোড, একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোড, আর একটা ছিল হচ্ছে আমাদের ফরওয়ার্ড কন্ডাকশন মোড। ফরওয়ার্ড কন্ডাকশন মোড। তো থাইরিস্টারকে যদি আমাদের মানে থাইরিস্টারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করাতে হয় তাহলে শুধুমাত্র থাইরিস্টারের অ্যানোডের পোটেনশিয়ালকে ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি করলেই হবে না, সেটাকে ফরওয়ার্ড কন্ডাকশন মোডেও আনতে হবে। আর ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আনার জন্য আমরা করেছি কি, যে গেটে ট্রিগার দিই বা গেটে পালস দিই, তখন গিয়ে থাইরিস্টারটা কী হয়, ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আসে। এবার ধরো এরকম একটা থাইরিস্টার আছে, এই থাইরিস্টারকে যদি আমরা টার্ন অন করতে চাই, মানে আমরা চাই এরকম যে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হোক, তাহলে কি কি মিনিমাম কন্ডিশন ফুলফিল হতে হয় সেই জিনিসগুলো আমি এখানে লিখে নিই, কারণ এগুলোই আমাদের আজকের লেকচারেও সেগুলো লাগবে, এর আগের দিনও লেগেছিল। যদি আমরা টার্ন অন করতে চাই, প্রথমত তো হচ্ছে গিয়ে থাইরিস্টারের অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হয়ে ওকে ফরওয়ার্ড বায়াসে আনতে হবে। সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে এখানে লাগবে সেটা হচ্ছে গিয়ে গেটকে ট্রিগার করতে হবে, তবে গিয়ে ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আসবে। ইভেন এই দুটো কন্ডিশন ফুলফিল হওয়ার পরেও যদি থাইরিস্টারের সঙ্গে যে এক্সটার্নাল সার্কিট আছে তার যে লোডের যে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স যদি হিউজ পরিমাণ বেশি হয়, তাতে কারেন্টের ভ্যালু যদি ল্যাচিং কারেন্টের থেকে কম হয়ে যায় তাহলেও কিন্তু থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। কি বলছি, যে থাইরিস্টারের অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি রাখলাম, ফরওয়ার্ড বায়াসে চলে এলো, গেটকে ট্রিগার করলাম, ফরওয়ার্ড কন্ডাকশন মোডে চলে গেল, তারপরেও কারেন্ট ফ্লো হবে না যদি না থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু ল্যাচিং কারেন্টের থেকে কম হয়। তাহলে ল্যাচিং কারেন্টের থেকেও কারেন্টের ভ্যালু বেশি হতে হবে, তবে গিয়ে থাইরিস্টারটা অন হবে। আর থাইরিস্টারকে যদি টার্ন অফ করতে হয়, দেখো এই কথাটা ইম্পর্টেন্ট এই কারণে, থাইরিস্টারকে টার্ন অফ করতে হয় মানে আমি থাইরিস্টারকে কী করতে চাইছি, অফ করতে চাইছি, টার্ন অফ করতে চাইছি মানে থাইরিস্টারটা আগে টার্ন অন অবস্থায় ছিল, মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল। তো একটা থাইরিস্টারের মধ্যে দিয়ে অলরেডি কারেন্ট ফ্লো হচ্ছে বা থাইরিস্টার অলরেডি টার্ন অন অবস্থায় আছে, তাকে যদি আমরা অফ করতে চাই তাহলে কি করতে হবে, থাইরিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টের ভ্যালু যতক্ষণ না হোল্ডিং কারেন্টের থেকে কম হচ্ছে, যতক্ষণ না সেই কারেন্টের ভ্যালু কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু থাইরিস্টার টার্ন অফ হবে না। দুটো জিনিসের ডিফারেন্স বোঝো। যখন আমি বলছি যে তোমার কাছে এরকম একটা থাইরিস্টার পড়ে আছে, থাইরিস্টারকে আমি রিভার্স বায়াসে রাখলাম, মানে অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম করলাম, তাহলে কিন্তু থাইরিস্টার টার্ন অন হবে না, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। বাট শুরুতে কি বলেছিলাম, থাইরিস্টারটা অলরেডি টার্ন অফ অবস্থায় ছিল,
এই অবস্থায় যদি আমি অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম রাখি থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। বাট এখানে কি বলছি কথাটা ভালো করে খেয়াল করো, যে থাইরিস্টার আগে টার্ন অন অবস্থায় ছিল, মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল। এই অবস্থাতে যদি আমি থাইরিস্টারকে টার্ন অফ করতে চাই, তাহলে শুধুমাত্র অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হলেই হবে না, থাইরিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের ভ্যালুকে কমিয়ে হোল্ডিং কারেন্টের থেকে কমে আনতে হবে, তবে গিয়ে থাইরিস্টার টার্ন অফ হবে। যদি এইটুকু জিনিস ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এর আগের লেকচার বলো বা আজকের লেকচার বলো বা এর পরবর্তী লেকচারগুলোই কোনো রকম প্রবলেমই হবে না। এখানে আরও একটা জিনিস আমি বারবার বলেছিলাম, যে যে গেটকে ট্রিগার করার কোশ্চেনটা আসছে, দেখো গেটকে ট্রিগার করব আমরা তখনই যখন এটা মানে থাইরিস্টারটা ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আমি আনতে চাইছি, মানে থাইরিস্টার অলরেডি ফরওয়ার্ড বায়াসে চলে এসছে, মানে থাইরিস্টারের যখন অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হবে, তো তখন আমরা গেটকে ট্রিগার করব। সো যখন আমরা ওয়েভ ফর্ম আঁকবো তখন ভুল করে কোথাও নেগেটিভ হাফ সাইকেলে, মানে থাইরিস্টারটা যেখানে রিভার্স বায়াসে আছে সেখানে ট্রিগার করতে যাবে না। রিভার্স বায়াসে থাকা অবস্থায় ট্রিগার করার কোনো মানেই হয় না, কারণ ট্রিগার করলে তখনই থাইরিস্টারটা ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আসবে যখন ও অলরেডি ফরওয়ার্ড বায়াসে আছে, মানে অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি। তো যাই হোক, আমরা আজকের যে মেন কন্টেন্ট যেটা সেখানটায় ঢুকে যাব। তো তার জন্য আমি একটা ছবি অ্যাড করছি। তো ভিডিওটাকে পজ করে ফার্স্টে এই ছবিটাকে ড্র করবে। বাট একটা জিনিস আগে বলে রাখি, এখানে যে লোডটা আছে দেখতেই পাচ্ছ RLE এই টাইপের লোড আছে। বাট যেহেতু এটা আমাদের ফার্স্ট লেকচার আজকের, তো সেই জন্য RLE লোডের পরিবর্তে শুধুমাত্র রেজিস্টিভ লোড আঁকবে, মানে এই টোটাল RLEটা আঁকার দরকার নেই। RLEর পরিবর্তে শুধুমাত্র রেজিস্ট্যান্স আঁকবে, ঠিক আছে। পিওরলি রেজিস্টিভ লোড নিয়ে আগে আমরা করব, তারপরে আমরা RL লোড নিয়ে পড়ব, তারপরে আমরা RLE লোড নিয়ে পড়ব, একে একে জিনিসগুলো বাড়াবো। বাকি সার্কিটে যা আছে সমস্ত কিছু সেম আঁকবে, মানে যেরকম সোর্স দেওয়া আছে T1 T2 T3 T4 চারটে থাইরিস্টার দেখানো আছে, এখানে I0 কারেন্টটা লোডের মধ্যে দিয়ে যেভাবে যাচ্ছে সেভাবে দেখাবে, আউটপুটের অ্যাক্রসে ভোল্টেজ V0, এগুলো সমস্ত কিছুই ড্র করে নেবে। শুধুমাত্র আমি কি বললাম, যে লোড যেটা RLE ছিল সেটার পরিবর্তে শুধুমাত্র রেজিস্টিভ লোডটা ড্র করবে। তো আই গেস যে ভিডিও পজ করে তোমাদের ডায়াগ্রামটা ড্র করা হয়ে গেছে, সার্কিটটা ড্র করা হয়ে গেছে। তো এবার আমি এটা এক্সপ্লেনেশনের দিকে যাব। তো এটা অ্যানালিসিসের জন্য আমি একটা কাজ করছি, আমি আর একটা ছবি অ্যাড করছি। তো প্রত্যেকটা মোড আমি সেখানকার মাধ্যমে বোঝাবো। দেখো এর আগের যে সার্কিটটা ছিল যেটা তোমাদেরকে ড্র করালাম, সেটাকেই এখানে ড্র করেছি আমি। শুধুমাত্র যে থাইরিস্টারগুলো ড্র করা ছিল আগের সার্কিটটায়, সেই থাইরিস্টারগুলোকে না এঁকে আমি ওপেন সার্কিট অবস্থায় রেখেছি। আমি মোডগুলোকে অ্যানালিসিস করব, কখন কোন থাইরিস্টারটাকে শর্ট করতে হবে, কোনটাকে ওপেন করতে হবে। তো সেই জন্যই আমি এটাকে ইনিশিয়ালি সবকটাকে ওপেন করে রেখেছি। সাপোজ যদি আমরা পজিটিভ হাফ সাইকেলের কথা বলি, পজিটিভ হাফ সাইকেল মানে এই টার্মিনালটা পজিটিভ হবে, এই টার্মিনালটা নেগেটিভ হবে, মানে বলতে পারো এ এর পোটেনশিয়াল এই মুহূর্তে বি এর পোটেনশিয়ালের থেকে বেশি, এই অবস্থার কথা বলছি। তো যখন এই সিচুয়েশান আছে, তখন কোন কোন থাইরিস্টার ফরওয়ার্ড বায়াসে থাকবে ভালো করে দেখো। এই যে T1 থাইরিস্টার আছে সেটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, T2 থাইরিস্টার এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। কি করে বুঝতে পারছি আমরা, দেখো এটা যদি থাইরিস্টার হয়, এই টার্মিনালটা পজিটিভ, এই টার্মিনালটা যদি নেগেটিভ হয়, মানে অ্যানোড যদি পজিটিভ হয়, অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের থেকে বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি ফরওয়ার্ড বায়াস। তো এখানে দেখো পজিটিভ টার্মিনালটাকেই তো এই থাইরিস্টারের অ্যানোডের সঙ্গে কানেক্ট করা আছে, তাহলে অবভিয়াসলি এই থাইরিস্টারটা ফরওয়ার্ড বায়াস হবে। আবার এখানে দেখো এই যে নেগেটিভ টার্মিনালটা আছে সেটা বি টার্মিনালের সাথে কানেক্টেড আছে, আর বি টার্মিনালটা T2 থাইরিস্টারের ক্যাথোডের সাথে কানেক্টেড আছে, তাহলে T2 হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াস। তো একই রকমভাবে দেখো T3 আর T4 চলে গেছে রিভার্স বায়াসে। তো তাহলে আমরা যদি এই যেটুকু এখন বললাম সেটুকুকে আর একবার যদি আমি রিপিট করতে চাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলে এটা হচ্ছে গিয়ে ওপরের টার্মিনালটা পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ, তার জন্য T1 থাইরিস্টার আর T2 থাইরিস্টার এরা চলে গেছে ফরওয়ার্ড বায়াসে, ঠিক আছে। ওকে, এবার ভাবো
যে T1 T2 ফরওয়ার্ড বায়াসে আছে, T3 T4 রিভার্স বায়াসে আছে। তো রিভার্স বায়াসে তো থাইরিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে পারে না। তো রিভার্স বায়াসে যদি থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না হতে পারে, তাহলে সেই থাইরিস্টারগুলোকে আমরা ওপেন সার্কিট হিসেবে দেখাতে পারি। তাহলে T3 আর T4 আমরা এখানটায় এরকম ওপেন সার্কিট হিসাবে দেখাচ্ছি। এবার তাহলে T1 T2 তো ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে কি এদেরকে আমরা শর্ট সার্কিট হিসেবে দেখাবো না? কেন? কারণ একটা থাইরিস্টার ফরওয়ার্ড বায়াসে থাকলে তার মধ্যে দিয়ে তখনই কারেন্ট ফ্লো করবে যখন ওর গেটে আমি ট্রিগার দেব। আমি এখানে কোথাও এখনো অবধি বলিনি যে থাইরিস্টারে ট্রিগার করেছি গেটে। আমি কি বলেছি? পজিটিভ হাফ সাইকেল চলছে। তো পজিটিভ হাফ সাইকেল চলছে মানে T1 আর T2 ফরওয়ার্ড বায়াসে চলে এসছে, খুব ভালো কথা। কিন্তু আমি এখনও গেটে ট্রিগার দিইনি, তার মানে এরা এখনও ফরওয়ার্ড ব্লকিং স্টেটে আছে। ফরওয়ার্ড ব্লকিং স্টেটেও থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোতে পারে না। তো তাহলে এখন সবকটা থাইরিস্টারকেই, যার জন্য আমি এরকম ওপেন সার্কিট রেখেছি। বাট এই যে ওপেন সার্কিটগুলো রাখা আছে, তার মানে এই নয় সমস্ত থাইরিস্টারই রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসে শুধুমাত্র আছে T3 T4। T3 আর T4কে এখানে ওপেন সার্কিট অবস্থায় দেখানো হয়েছে, কারণ এরা রিভার্স বায়াসে আছে, এদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে না। T1 T2কে ওপেন সার্কিট রাখা আছে, কারণ এরা ফরওয়ার্ড বায়াসে আছে ঠিকই, বাট এরা ফরওয়ার্ড ব্লকিং মোডে আছে, কারণ গেটে এখনও ট্রিগার করিনি। তার মানে এই ছবিতে যখনই আমরা এই সার্কিটটা নিয়ে অ্যানালিসিস করব, যখনই কি বলে রিভার্স বায়াসে সার্কিট থাকবে, কোনো থাইরিস্টার থাকবে, তাকে আমরা ওপেন রাখবো। আর যদি ফরওয়ার্ড বায়াসে থাকে বাট স্টিল যদি আমরা ট্রিগার না করি, তাকেও আমরা ওপেন দেখাবো। তো সাপোজ জিরো থেকে আলফা অবধি মানে ওমেগাটি আমরা যখন ওয়েভ ফর্ম আঁকবো, এর আগের দিন তো আমরা দেখেছিলাম ওয়েভ ফর্ম আঁকা। তো এক্স অ্যাক্সিস বরাবর আমরা ওমেগাটি নিই। তো ওমেগাটির ভ্যালু সাপোজ জিরো থেকে আলফা অবধি আমরা যদি কোনো রকম ট্রিগার না করি, তাহলে কি হবে? T1 T2 ওপেন সার্কিট থাকবে ফরওয়ার্ড ব্লকিং স্টেটের জন্য, আর T3 T4 তো আমার ওপেন সার্কিট থাকবে রিভার্স বায়াসের জন্য। তাহলে এই অবস্থায় আউটপুট ভোল্টেজের ভ্যালু কত হবে? আউটপুট ভোল্টেজের ভ্যালু হবে 0। কেন? কারণ আউটপুট ভোল্টেজ এখানে যদি আমরা কারেন্টের ভ্যালু কত নেওয়া আছে I0, তো I0 কারেন্ট যদি আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হয়, তাহলে ভোল্টেজ সমান কী হবে? I0 ইন্টু আর, পাতি ওহমস ল, V ইকুয়ালস টু IR। তো এখানে তো সবকটা থাইরিস্টারই ওপেন সার্কিট হয়ে পড়ে আছে, কারেন্টের ভ্যালুই তো নিজে 0 হয়ে গেছে, তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? 0। তাহলে 0 থেকে আলফা অবধি আমাদের আউটপুট ভোল্টেজ কত হবে? 0 হবে। তো আমি একে একে সেই জিনিসগুলোকে ড্র করব এখানটায়। প্রথমে আমি ওয়েভ ফর্মটাকে ড্র করছি, ঠিক আছে? ওকে, আমাদের সোর্স ভোল্টেজকে দেখো সার্কিটে ভিএস দিয়ে ডিনোট করা আছে, তো সোর্স ভোল্টেজের ওয়েভ ফর্ম আমি আঁকছি। পজিটিভ হাফ সাইকেলের জন্য যে সোর্স ভোল্টেজটা পাচ্ছি আমরা, সেটাকে আমি অলরেডি ডটেড লাইন দিয়ে এরকম করে রেখেছিলাম, নাহলে স্ক্রিনে আঁকতে একটু অসুবিধা হয়, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো সেই জন্যই আমি এটা করে রেখেছিলাম। এক মিনিট। এটা হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজের যে ওয়েভ ফর্ম, সেটা সোর্স ভোল্টেজের ওয়েভ ফর্ম হচ্ছে এটা। আচ্ছা, জিরো কোনটা? এটা। আলফা হচ্ছে কোথায়? এখানে আছে, দেখো আমি ওপরের জন্য লিখে রেখেছি। তো জিরো থেকে আলফা অবধি আমি কোনো রকম ট্রিগার করিনি। তাহলে আউটপুট ভোল্টেজের যদি আমরা কথা বলি, আমি এটাকে মুছে দিলাম কারণ ওপরে দেখো সব জিরো আলফা রকম করে লেখা আছে। তো জিরোর থেকে আলফা অবধি কতটুকু জায়গা? এইটুকু জায়গা। এই অবধি আউটপুট ভোল্টেজ কত হবে আমার? এটাকে আউটপুট ভোল্টেজের ওয়েভফর্ম যদি মানি, তাহলে জিরোর থেকে আলফা অবধি দেখো আমি করে নিলাম ভোল্টেজ হচ্ছে আমাদের 0। এখানে দেখো আমি আবার করে নিচ্ছি, এই যে জিরোর থেকে আলফা অবধি আউটপুট ভোল্টেজ কত? 0। ওকে, এবার আলফাতে আসার পর আমি করলাম কি, একই সঙ্গে T1 আর T2কে ট্রিগার করলাম। ঠিক আছে, কি বলছি? আলফাতে এসে আমি একই সাথে T1 আর T2কে ট্রিগার করছি। তো যখনই আমি T1 T2কে ট্রিগার করব, T1 ফরওয়ার্ড কন্ডাকশান মোডে চলে যাবে, T2ও ফরওয়ার্ড কন্ডাকশান মোডে চলে যাবে। তাহলে দুটোর মধ্যে দিয়ে কী হবে? এখন কারেন্ট ফ্লো হবে। ওকে, তাহলে কারেন্ট যদি ফ্লো হয়,
তো তাহলে আউটপুট ভোল্টেজ আর জিরো হবে না, আউটপুট ভোল্টেজ কত হবে সেটা আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেখতে পাবো। তো ফার্স্টে আমরা কারেন্টের ডিরেকশানটা দেখে নিই, কারেন্ট কোন দিক দিয়ে যাবে, তারপরে আমরা সেই হিসাবে ভোল্টেজের পোলারিটিটাও পেয়ে যাব। দেখো ফার্স্টে বোঝার চেষ্টা করো। কারেন্ট সাপোজ এখান দিয়ে গেল, এইভাবে গেল, এই দিক দিয়ে এলো, এই দিক দিয়ে এলো, এই 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 এখানে জাম্প আছে, এইভাবে আবার যেখান থেকে শুরু হয়েছিল কারেন্ট সেখানে চলে এলো। তাহলে এই ডিরেকশানে কারেন্ট যাচ্ছে। যদি আমি লোডের কথা ভাবি, এক্স থেকে এখানে ওয়াই এর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কারেন্টের ডিরেকশান আমরা পেয়ে গেছি। আচ্ছা, এই যে আমি ক্লোজ লুপটা এঁকেছি, এখানে যদি কেভিএল আমরা অ্যাপ্লাই করি, দেখো তো কী হবে। প্রথমে আমরা এখান থেকে এদিকে যাচ্ছি, মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, ভোল্টেজ রাইজ হচ্ছে। তাহলে ভোল্টেজ রাইজকে আমরা পজিটিভ নিলাম, যেখানে যেখানে তাহলে ভোল্টেজ ড্রপ হবে সেখানে আমরা নেগেটিভ নেব। আচ্ছা, এখান থেকে এইভাবে যে যাচ্ছে, কোনো এলিমেন্ট নাই, তাহলে ভোল্টেজ রাইজও নাই ড্রপও নাই, এই অবধি এলো। এবার যখন এখান থেকে এদিকে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেলে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে। রাইজকে পজিটিভ নিয়েছিলাম, ড্রপকে নিলাম নেগেটিভ। কতটা ভোল্টেজ ড্রপ হলো, দেখো V0 পরিমাণ ভোল্টেজ এখানে দেওয়া আছে, তাহলে V0 হলো। তারপরে আবার যখন এখান থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এখানে কোনো এলিমেন্টও নাই, তাহলে ভোল্টেজ রাইজও নাই ড্রপও নাই, ইকুয়ালস টু 0। তাহলে V0 সমান কত হবে, Vs হবে। তাহলে যখন আমরা আলফাতে ট্রিগার করলাম তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো। তাহলে আলফার থেকে কি হচ্ছে, আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সঙ্গে সমান হবে। কতক্ষণ পর্যন্ত এটা হবে, যতক্ষণ পর্যন্ত T1 আর T2 কী হবে, কন্ডাক্ট করবে। T1 T2 কখন কন্ডাক্ট করা বন্ধ করবে, যখন এরা রিভার্স বায়াসে চলে যাবে। আচ্ছা, কখন এরা রিভার্স বায়াসে চলে যাবে, যখন এই টার্মিনালটা নেগেটিভ, এই টার্মিনালটা পজিটিভ হয়ে যাবে। আর কখন ওপরের টার্মিনাল নেগেটিভ আর নিচের টার্মিনাল পজিটিভ হয়ে যাবে, যখন নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে। নেগেটিভ হাফ সাইকেল কখন শুরু হয়েছে, নেগেটিভ হাফ সাইকেল শুরু হয়েছে পাই থেকে 2π পর্যন্ত হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল। তার মানে বলতে পারি আমরা, এই যে আলফা নিয়েছি, জিরোর থেকে আলফা অবধি তো ফরওয়ার্ড ব্লকিং স্টেটে ছিল, তো তার জন্য ওখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, যার জন্য আউটপুট ভোল্টেজও আমরা পেয়েছিলাম কি, 0 পেয়েছিলাম। এবার তারপরে আলফার থেকে পাই এইটুকু টাইম T1 আর T2 দুটো থাইরিস্টারই কিসে আছে, ফরওয়ার্ড ব্লকিং ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আছে। তাহলে তখন তাদের মধ্যে কারেন্ট ফ্লো হবে, আর তখন আউটপুট ভোল্টেজ আমরা দেখলাম ইনপুট ভোল্টেজের সঙ্গে সমান, V0 ইকুয়ালস টু Vs পেয়েছি। এবার এই পাইয়ের পরে কি হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেল স্টার্ট হচ্ছে। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে তো আবার T1 T2 চলে যাচ্ছে রিভার্স বায়াসে, তখন কারেন্ট ফ্লো হবে না। তো আমরা এখন ফার্স্টে আলফার থেকে পাই অবধি কী হবে সেটুকু ফার্স্টে ড্র করে নিই। আর আলফার থেকে পাই অবধি মানে আলফা ওমেগাটি, এক মিনিট, ওমেগাটির ভ্যালু আলফার থেকে যখন পাই, আলফার থেকে পাই অবধি আমরা দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সঙ্গে সমান। তো চলো করে নেওয়া যাক। আলফা কোনটা, এটা, পাই কোনটা, এটা। আলফার থেকে পাই অবধি আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সঙ্গে সমান, এই আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে সমান হয়ে গেল। আচ্ছা, আবার ধরো এই যে সোর্স ভোল্টেজটা আছে তার পজিটিভ হাফ সাইকেল কোথায় আছে, আর একটা এখানটাই আছে। আমরা যদি 0-র পরে আলফাতে ট্রিগার করে থাকি, তাহলে 2π এর পরে কততে ট্রিগার করব, 2π প্লাস আলফাতে ট্রিগার করব। তো 2π প্লাস আলফাতে ট্রিগার করি যদি আমরা, মানে কাকে কাকে ট্রিগার করছি, ওই T1 আর T2কে ট্রিগার করছি। T1 আর T2 কখন ফরওয়ার্ড বায়াসে থাকবে, যখন উপরের টার্মিনালটা পজিটিভ হবে, নিচের টার্মিনালটা নেগেটিভ হবে। আর সেটা কোথায় হয়েছে, আবার এই 2π থেকে 3π এর মধ্যে আবার হয়েছে। তাহলে মোট কথা 2π এ T1 আর T2, 2π এ T1 আর T2, T1 T2-র কথাই তো হচ্ছে নাকি, এই যে T1 আর T2, 2π এ T1 আর T2 এরা আবার ফরওয়ার্ড বায়াসে চলে এসছে। বাট কারেন্ট কি ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো হওয়ার জন্য ওদেরকে ট্রিগার করতে হবে। কততে ট্রিগার করব, যেরকম 0-র পরে আলফাতে ট্রিগার করেছি, একই রকমভাবে T1 আর T2কে 2π এর পর 2π প্লাস আলফাতে ট্রিগার করব। মোট কথা 2π থেকে 2π প্লাস আলফা এই অবধি T1 আর T2 কিসে আছে, ফরওয়ার্ড ব্লকিং স্টেটে আছে, যার জন্য ওদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। 2π প্লাস আলফার থেকে 3π পর্যন্ত
কী হয়েছে, আমরা ট্রিগারও করে দিয়েছি, তাহলে ফরওয়ার্ড কন্ডাকশান মোডে আছে। ফরওয়ার্ড কন্ডাকশান মোডে যদি থাকে তাহলে আবার আমাদের আউটপুট ভোল্টেজ কী হবে, ইনপুট ভোল্টেজের সঙ্গে সমান হবে। এই হয়ে গেল। আচ্ছা, আমরা ট্রিগার কোথায় কোথায় করলাম, এক তো করেছি, এটাকে আমি গেটের সিগন্যাল নিয়ে নিচ্ছি, গেট কারেন্ট প্রোভাইড করছি। আলফাতে আমরা একবার ট্রিগার করেছি, পজিটিভ হাফ সাইকেলে ট্রিগার করব বলেছিলাম, দেখো আলফাতে আমরা একবার ট্রিগার করেছি, একটু ছোট করে দিই সিগন্যালটাকে, আলফাতে একবার ট্রিগার করেছি, আবার 2 পাই প্লাস আলফাতে আমরা ট্রিগার করেছি। এই গেল। আশা করি এই অবধি বোঝা গেছে প্রত্যেকের। তো এবার একটু টাইম দেবে, টোটাল জিনিসটাকে একটু ইয়েস করে নিই। ওকে, তো এখন অবধি আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে এ টার্মিনালটা পজিটিভ আর এই বি টার্মিনালটা হচ্ছে নেগেটিভ। ওকে, যখন নেগেটিভ হাফ সাইকেল স্টার্ট হবে তখন কি হবে, তখন এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। জাস্ট এবার ভাবার চেষ্টা করো, পজিটিভ হাফ সাইকেল মানে উপরটা যখন প্লাস ছিল নিচেরটা যখন মাইনাস ছিল, তখন আমরা যে ওয়েভ ফর্মটা সোর্সে লিখেছিলাম সেটা ব্লু কালার দিয়ে এরকম করে আঁকা আছে, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি আমি আঁকতে চাই তাহলে আমাকে নিচেরটা ড্র করতে হবে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি আমি আঁকতে চাই তাহলে কোন ওয়েভ ফর্মটা হবে, এই নিচেরটা হবে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য কোনটা হবে, নিচেরটা। এক মিনিট, ব্লু কালারের যে ওয়েভ ফর্মটা এখানে ড্র করা আছে, ব্লু কালারের যে ওয়েভ ফর্মটা ড্র করা আছে, মানে এই যে এই ওয়েভ ফর্মটার কথা বলছি ব্লু কালারের, এটা কোন ওয়েভ ফর্মটা ছিল, যে যখন এর এর মানে টার্মিনালটা বি টার্মিনালের রেসপেক্টে পজিটিভ, মানে ব্লু কালারের ওয়েভ ফর্মটা ছিল ভিএবির ওয়েভ ফর্ম। যখন নেগেটিভ হাফ সাইকেল স্টার্ট হলো তখন ওপরেরটা কী হলো, নেগেটিভ, নিচেরটা হয়ে গেল পজিটিভ, তার মানে এ টার্মিনালটা হয়ে গেছে নেগেটিভ, বি টার্মিনালটা হয়ে গেছে পজিটিভ। সো তখন আমরা এটাকে কি বলতে পারি, ভি বিএ বলতে পারি। ভি এ বিকে লিখেছিলাম ওপরের টার্মিনাল পজিটিভ, নিচের টার্মিনাল নেগেটিভ, নেগেটিভ হাফ সাইকেলে ওপরটা হয়ে গেল নেগেটিভ, নিচেরটা হয়ে গেল পজিটিভ, তখন আমরা তাকে লিখতে পারি ভি বিএ। সো ভি বিএ ইকুয়ালস টু তো মাইনাস ভি এ বি। তো ভি এ বির ওয়েভ ফর্ম যদি ব্লু কালারের হয় তাহলে রেড কালারেরটা কী হবে, ভি মাইনাস ভিএবি বা ভিবিএ বলতে পারো। তো সেই জন্য এটাকে ড্র করলাম। ওকে, তাহলে এখানে আমি সেম জিনিসটা লিখে দিই। রেড কালারের যে ওয়েভ ফর্মটা ড্র করা আছে সেটা হচ্ছে গিয়ে ভিবিএ, আর ব্লু কালারের যেটা ড্র করা আছে সেটা হচ্ছে ভিএবি। মানে উপরেরটা আমরা এঁকেছি পজিটিভ হাফ সাইকেলের, ব্লু কালারের যেটা, রেড কালারের যেটা সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ হাফ সাইকেলের জন্য ওয়েভ ফর্ম ড্র করা আছে। আচ্ছা, তাহলে দেখো পাইয়ে এসে আমার T1 আর T2 রিভার্স বায়াসে চলে গেছে। তাহলে পাইয়ে এসে T1 আর T2কে আমরা ওপেন সার্কিট করে দিয়েছি। T3 T4 তো আগে থেকেই ওপেন সার্কিট ছিল রিভার্স বায়াসে থাকার জন্য, বাট এখন নেগেটিভ হাফ সাইকেল স্টার্ট হয়েছে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে আমরা দেখতেই পাচ্ছি T3 আর T4 এখন চলে এসছে ফরওয়ার্ড বায়াসে। তাহলে T3 আর T4 যদি ফরওয়ার্ড বায়াসে চলে আসে তাহলে কি এদেরকে আমরা এখনই শর্ট করে দেবো, এদের মধ্যে কি কারেন্ট ফ্লো হবে না? T3 T4 এর মধ্যে দিয়ে তখনই কারেন্ট ফ্লো হবে যখন আমরা এর গেটে ট্রিগার করব। তো তাহলে আমি কি বলছি, প্রথমে 0 থেকে আলফা পর্যন্ত ওমেগাটি যখন 0 থেকে আলফা ছিল তখন T1 আর T2 এরা ছিল হচ্ছে গিয়ে ফরওয়ার্ড ব্লকিং মোডে ছিল, এরা ফরওয়ার্ড ব্লকিং মোডে ছিল। তখন T3 আর T4 এরা ছিল হচ্ছে গিয়ে রিভার্স বায়াসে, এরা ছিল হচ্ছে গিয়ে রিভার্স বায়াসে। তো তার জন্য 0 থেকে আলফা অবধি আমি সমস্ত কিছুকে ওপেন সার্কিট করে রেখে দিয়েছিলাম।
আলফার থেকে পাই অবধি, আলফার থেকে পাই অবধি T3 T4 তো রিভার্স বায়াসেই ছিল, কারণ পজিটিভ হাফ সাইকেল চলছিল, তার জন্য এদের ওপেন সার্কিটই করা ছিল। আর T1 আর T2 আলফাতে যেহেতু আমি গেটকে ট্রিগার করে দিয়েছিলাম, এরা চলে গেছিল হচ্ছে গিয়ে ফরওয়ার্ড কন্ডাকশন মোডে, তার জন্য এদেরকে শর্ট করে তাদের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছিল। এরপর পাই যখনই ক্রস করে গেল, ওমেগাটির ভ্যালু যখনই পাইয়ের থেকে বেশি হয়ে গেল, তখন কি হয়ে যাবে, T3 আর T4 যারা রিভার্স বায়াসে ছিল এতক্ষণ, এরা চলে এলো ফরওয়ার্ড বায়াসে, কিন্তু এদেরকে আমি ট্রিগার করিনি এখনও। তো তাহলে এরা এখন কিসে থাকবে, ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে। আর T1 T2 এরা তো পজিটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াসে ছিল, এরা চলে যাবে এখন রিভার্স বায়াসে। তাহলে পাইয়ের পরে T1 T2 রিভার্স বায়াসের জন্য ওপেন সার্কিট হবে, T3 T4 ফরওয়ার্ড বায়াসে তো থাকবে, বাট গেটে ট্রিগার না করার জন্য ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে, তো তার জন্য এরা ওপেন সার্কিটেই থাকবে। তার মানে যখন দেখো পাই ক্রস করছে, তখন পাই যখন ক্রস করলো তখন কি হচ্ছে, ওখানে T1 আর T2 এরা রিভার্স বায়াসে চলে গেছে, T3 আর T4 ফরওয়ার্ড ব্লকিং মোডে চলে গেছে, কারণ T3 T4 এই যে এই ওয়েভটার জন্য কি হয়েছে, ফরওয়ার্ড বায়াসে আছে বাট ফরওয়ার্ড ব্লকিং স্টেটে আছে। এবার পাই প্লাস আলফাতে আমি করছি কি, পাই প্লাস আলফাতে T3 আর T4 যারা অলরেডি ফরওয়ার্ড বায়াসে চলে এসছে তাদেরকে একসঙ্গে ট্রিগার করে দিচ্ছি। তাহলে T3 T4কে এখানটায় আমি একসঙ্গে ট্রিগার করলাম। তাহলে T3 T4কে যখনই ট্রিগার করব, T3 আর T4 সুইচ হিসেবে কাজ করবে, বা ওরা শর্ট সার্কিট হিসেবে ওদেরকে আমি দেখাতে পারি। তাহলে এবার এক কাজ করে নিই, 1 মিনিট দাঁড়াবে, টোটাল জিনিসটা আমি একটু মুছে নিই। তো T1 T2 রিভার্স বায়াসে আছে, ওপেন সার্কিট। T3 T4কে আমি ট্রিগার করছি, কততে ট্রিগার করছি, পাই প্লাস আলফাতে ট্রিগার করছি। তাহলে T3 আর T4 কী হয়ে যাবে, আমি সুইচ হিসেবে বা শর্ট সার্কিট হিসেবে দেখাতে পারি। এবার তাহলে সার্কিটের মধ্যে দিয়ে কোন দিকে কারেন্ট ফ্লো করবে দেখা যাক। তো এদিক দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, 1 মিনিট, সরি, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই 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 এলো, এদিকে গেল, মোট কথা উপর থেকে নিচের দিকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট এদিক দিয়ে গেল, এই গেল। এখানে দেখো কোনো কানেকশান নেই, এরকম জাম্প করলো, তারপরে চলে এলো এদিকে। তো এই হচ্ছে গিয়ে কারেন্টের ডিরেকশান। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে ভালো করে। কারেন্ট যাচ্ছে এখান দিয়ে, এই গেল কারেন্ট, এদিকে গেল, এই 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 উপর থেকে নিচের দিকে কারেন্ট যাচ্ছে, এই, এদের মধ্যে কোনো কানেকশান নেই, এদিকে গেল। তাহলে ক্লোজ পাথ কমপ্লিট হয়ে গেল। ইন্টারেস্টিংলি এর আগের যে মোডটা ছিল সেখানেও দেখো বলেছিলাম এক্স থেকে ওয়াই এর দিকে কারেন্ট যাচ্ছে, এখানেও কিন্তু এক্স থেকে ওয়াই এর দিকেই কারেন্ট যাচ্ছে। তার মানে ইনপুটে টার্মিনালগুলো কী হলো, ইনপুটে এটা ফার্স্টে প্লাস ছিল, এটা মাইনাস ছিল, ইনপুটের পোলারিটি চেঞ্জ হলো, বাট আউটপুটের ক্ষেত্রে সবসময় ওপরটা প্লাসই থাকছে, নিচেরটা মাইনাসই থাকছে। মানে আউটপুটের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশান কিন্তু চেঞ্জ হয়নি, ইনপুটের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশান চেঞ্জ হয়েছে। আই গেস এখান থেকে তাহলে বুঝতেই পারছো যে আমাদের ইনপুট কি ছিল, ইনপুট ছিল হচ্ছে গিয়ে এসি, আউটপুট কি পেলাম আমরা, এক ধরনের ডিসি পেলাম, কারণ আউটপুটে কারেন্টের ডিরেকশান চেঞ্জ হচ্ছে না। তো তার জন্যই অবভিয়াসলি এটার নাম কনভার্টার, যে আমরা এসি এখানে কি করছে, এই টোটাল সিস্টেমটা এসিকে ডিসিতে কনভার্ট করছে। এবার আমরা যদি এর আউটপুটের ওয়েভ ফর্ম ড্র করতে চাই, আবার কি করতে হবে, এখানে কেভিএল লাগাতে হবে। তো কেভিএলে তো ক্লোজ লুপ আমরা অলরেডি পেয়ে গেছি, ক্লোজ লুপ বরাবর যাই, এদিক থেকে এদিকে আসছি। আচ্ছা ফার্স্টে এখান থেকে চলো, নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেলাম, তাহলে ভোল্টেজ রাইজ হলো, কতটা ভোল্টেজ রাইজ হলো, ভিএস পরিমাণ ভোল্টেজ রাইজ হলো। ভোল্টেজ রাইজকে আমরা পজিটিভ নিচ্ছি, তাহলে যেখানে ভোল্টেজ ড্রপ হবে আমরা সেটাকে নেগেটিভ নেব। তারপর এইভাবে
লুপে আমরা যাচ্ছি, এই জায়গাগুলো দিয়ে যেখানে যাচ্ছি কোনো এলিমেন্ট নেই, তাহলে ভোল্টেজ ড্রপও নেই, রাইজও নেই, এই অবধি কোনো ভোল্টেজ ড্রপও নেই, রাইজও নেই। এখান থেকে যখন এখানে আসছি, দেখো প্লাস থেকে আসছি মাইনাসের দিকে, তাহলে কি হচ্ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে। ভোল্টেজ রাইজকে পজিটিভ নিয়েছিলাম, ড্রপকে নেগেটিভ নিয়ে নিলাম। তো ড্রপকে নেগেটিভ নেওয়ার পরে কতটা ভোল্টেজ ড্রপ হলো, V0 পরিমাণ ভোল্টেজ ড্রপ হলো, তাহলে মাইনাস V0। তারপর এখান থেকে এই অবধি আসছি, এখানে এলাম, এদিকে এলাম, এইভাবে এলাম, এগুলোতে কোনো এলিমেন্ট কানেক্ট নেই, তাহলে ভোল্টেজ রাইজও নেই, ড্রপও নেই, তাহলে ইকুয়ালস টু জিরো। অর V0 ইকুয়ালস টু VS। তাহলে পাই প্লাস আলফার থেকে 2 পাই অবধি আবার আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সঙ্গে সমান হচ্ছে। তাহলে পাই প্লাস আলফা কোথায়, পাই প্লাস আলফা হচ্ছে এই জায়গাটায়, আর 2 পাই কোথায়, 2 পাই হচ্ছে এই জায়গাটায়। তাহলে পাই প্লাস আলফার থেকে 2 পাই অবধি ভোল্টেজ কি হবে, আবার আমার ইনপুটের সঙ্গে সমান। পাই প্লাস আলফার থেকে 2 পাই প্লাস আলফা অবধি আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে সমান। আর এই জায়গাটা তো আমার জিরো হবে। এই তাহলে বেসিক্যালি আমরা এখানটায় বলতে পারি, প্রথমে যে ট্রিগার করেছিলাম, এটা কাকে ট্রিগার করেছিলাম, এখানে ট্রিগার করেছিলাম আমি T1 আর T2কে। এখানে আমি T1 T2কে ট্রিগার করেছিলাম শুধু আলফাতে। পাই প্লাস আলফাতে T3 T4কে ট্রিগার করলাম। 2 পাই প্লাস আলফাতে আমি আবার T1 T2কে ট্রিগার করেছি। একই রকমভাবে 3 পাই প্লাস আলফাতে আমরা T3 T4কে একসাথে ট্রিগার করব, মানে দুটো করে থাইরিস্টার নিচ্ছি, তাদেরকে একই সঙ্গে আমরা ওই একই অ্যাঙ্গেলে ট্রিগার করছি। যাই হোক, তো তারপরে আবার আসা যাক এখানটায়। দেখো এই যে ব্লু কালারের সাইকেলে কারা কারা ফরওয়ার্ড কন্ডাকশন মোডে ছিল, T1 আর T2 ফরওয়ার্ড কন্ডাকশন মোডে ছিল। তো 3 পাইয়ে আসার পরে যে 3 পাইয়ে এলো, ব্লু ওয়েভ ফর্মটা দেখো কি নেগেটিভ দিকে চলে গেছে, তাহলে T1 আর T2 কি হয়ে যাচ্ছে, রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, ওরা এখন কারেন্ট ফ্লো হবে না ওর মধ্যে দিয়ে। আচ্ছা, তাহলে কারেন্ট যদি ফ্লো না হয়, ওরা রিভার্স বায়াসে চলে যায়, তাহলে এই ওয়েভ ফর্মটাতে ব্লু কালারের ওয়েভ ফর্মের জায়গায় T1 আর T2 রিভার্স বায়াসে চলে গেছে, ওরা ওপেন সার্কিট। আই গেস বোঝাতে পারলাম। তাহলে এই যে জায়গাটা এখানটাই হচ্ছে কি 3 পাই থেকে 3 পাই প্লাস আলফা, এখানে একই রকমভাবে T3 আর T4 এরা আছে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াসে, বাট ফরওয়ার্ড ব্লকিং স্টেটে, আর T1 T2 এরা আছে রিভার্স বায়াসে। তো T1 T2 রিভার্স বায়াসের জন্য ওপেন সার্কিট, T3 আর T4 ফরওয়ার্ড ব্লকিং স্টেটে থাকার জন্য ওপেন সার্কিট। তাহলে 3 পাই থেকে 3 পাই প্লাস আলফাতে একই রকমভাবে কোনো কারেন্ট ফ্লো হবে না। 3 পাই প্লাস আলফাতে আমরা আবার T2 আর দেখো T3 আর T4কে ট্রিগার করেছি, তাহলে T3 আর T4কে যদি 3 পাই প্লাস আলফাতে ট্রিগার করা হয়, একই রকমভাবে T3 আর T4 চলে যাবে আবার ফরওয়ার্ড কন্ডাকশন মোডে, তখন আবার T3 T4-এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, তাহলে আমরা সেখানে আউটপুট ভোল্টেজও পাবো একই রকমভাবে আমরা আউটপুট ভোল্টেজও পাবো। তো এইভাবে জিনিসটা চলতে থাকবে। আচ্ছা, এখানে আমরা T3 T4কে ট্রিগার করেছিলাম। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের যে ওয়েভ ফর্ম সেটা। আচ্ছা, যদি আমরা এখানে কারেন্টের কথা বলি, তার জন্য চলো আর একটা স্লাইড অ্যাড করা যাক। যদি আমরা কারেন্টের কথা বলতে চাই, মাঝখানে এটাকে ইগনোর করবে, মাঝখানে এটাকে মানে এটাকে এখন ইগনোর করো, এটাকে ইগনোর করো। আচ্ছা, পিওরলি রেজিস্টিভ লোড নিয়েছি আমরা, তাহলে কি হবে, ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকবে। ভোল্টেজ কীরকম ছিল, আউটপুট ভোল্টেজ ছিল সেরকম, তাহলে আউটপুট যে কারেন্টটা সেই কারেন্টটাও একই থাকবে, মানে ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে গিয়ে ইন ফেজ। তাহলে আউটপুটের যে কারেন্ট, লোড কারেন্ট, সেটাও আমাদের, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একই কালার দিয়ে ড্র করবো, এক মিনিট। আউটপুট কারেন্ট কিন্তু আমাদের আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ যেরকম একই রকম থাকবে ইন ফেজে। তো
তো এটা হচ্ছে কি আমাদের আউটপুট যে কারেন্ট সেটা। কেন এরকম পেলাম? কারণ এখানে যেহেতু পিওরলি রেজিস্টিভ সার্কিট আমরা ইউজ করছি, তাই আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট থাকবে ইন ফেজে। আমি থাইরিস্টার টার্ন অফের সময় একটা কথা বলেছিলাম যে একটা থাইরিস্টার কন্ডাক্ট করছে, এই অবস্থায় থাইরিস্টারকে যদি টার্ন অফ করতে হয় তো সেক্ষেত্রে থাইরিস্টার শুধুমাত্র রিভার্স বায়াসে থাকলেই হবে না, থাইরিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হোল্ডিং কারেন্টের থেকে কম হতে হবে। তো এখান থেকে তুমি বলতে পারো যে আমি টোটাল জিনিসটা এক্সপ্লেনেশনের সময় যখনই থাইরিস্টারগুলো রিভার্স বায়াসে হয়ে যাচ্ছে সাথে সাথেই বলে দিচ্ছি যে ওটা রিভার্স বায়াসে চলে গেল আর কন্ডাক্ট করবে না। তাহলে তুমি এখান থেকে আমাকে বলতেই পারো তাহলে হোল্ডিং কারেন্ট নিয়ে এতক্ষণ হ্যাজানোর কী দরকার ছিল? এখানে তো দেখতেই পাচ্ছি রিভার্স বায়াসে যখন চলে যাচ্ছে কোনো একটা থাইরিস্টার তখন তো আর কন্ডাক্ট করছে না। বাট এর আগের লেকচার ভালো করে খেয়াল করে দেখো, এর আগের লেকচারে আমরা যখন আরএল লোড নিয়ে ডিসকাস করেছিলাম সেখানে ভোল্টেজ আর কারেন্ট তো ইন ফেজে ছিল না, তো তার জন্য ভোল্টেজ জিরো হয়ে যাওয়ার পরেও ইন্ডাক্টরের নিজস্ব যে প্রপার্টিটা থাকে সার্কিটের কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, তো ভোল্টেজ জিরো হয়ে যাওয়ার পরেও কারেন্টের ভ্যালু কিন্তু জিরো হয়নি তখনও। তো যার জন্য থাইরিস্টারগুলো তখনও অন ছিল, ওই থাইরিস্টারটা যখন থাইরিস্টারের যখন ওই কারেন্টের ভ্যালু হোল্ডিং কারেন্টের থেকে কমেছিল তখন গিয়ে ওই থাইরিস্টারটা টার্ন অফ হয়েছিল। তাহলে একটা থাইরিস্টার অলরেডি টার্ন অন অবস্থায় আছে, ওকে টার্ন অফ করতে গেলে ওর কারেন্ট ল্যাচিং কারেন্টের থেকে কম হতে হবে। এই জায়গাটা তখনই আসবে যখন সার্কিটে আরএল টাইপের লোড আসবে। যেহেতু এখানে আমরা পিওরলি রেজিস্টিভ লোড নিয়ে কাজ করছি আর পিওরলি রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে, তো তার জন্য এখনও অবধি আমাদেরকে হোল্ডিং কারেন্ট নিয়ে কোনো কথা বলতে হয়নি। যখনই এই লোডটাকে চেঞ্জ করে রেজিস্টিভ লোডের পরিবর্তে আমরা আরএল টাইপের লোড নেব তখনই কি হবে, ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকবে না। তখন ভোল্টেজ জিরো হয়ে যাওয়ার পরেও ইন্ডাক্টরের নিজস্ব প্রপার্টি যেটা কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, ভোল্টেজ জিরো হয়ে যাওয়ার পরেও সার্কিটে কারেন্ট থাকবে। আর সেটার জন্য কি হবে, থাইরিস্টার ততক্ষণ পর্যন্ত টার্ন অফ হতে পারবে না যতক্ষণ না ওই কারেন্টের ভ্যালু হোল্ডিং কারেন্টের থেকে কম হচ্ছে। তো আমরা এর পরের লেকচারে যখন আর লোডের পরিবর্তে আরএল টাইপ লোড নিয়ে ডিসকাস করব তখন প্রত্যেক মুহূর্তে ল্যাচিং কারেন্টটার ব্যাপারে কথা বলতে হবে। মানে তখন আমাদেরকে রিভার্স বায়াস নিয়ে কথা বলতে হবে, তখন আমাদেরকে ফরওয়ার্ড ব্লকিং স্টেট, ফরওয়ার্ড কন্ডাকশন মোড এগুলো নিয়ে তো কথা বলতেই হবে, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে হোল্ডিং কারেন্টকে নিয়ে। যাই হোক, তাহলে এখানটায় আমাদের যে দেখতেই পেলাম আউটপুটের যে কারেন্ট সেটা ইনপুট কারেন্টের সঙ্গে আউটপুটের যে কারেন্ট সেটা আউটপুট ভোল্টেজের সঙ্গে ইন ফেজে, যেহেতু পিওরলি রেজিস্টিভ লোড। তাহলে এটা গেল হচ্ছে গিয়ে আউটপুট কারেন্টের ওয়েভ ফর্ম। আমি এখানে আর একটা স্লাইড অ্যাড করছি, আগেরটাতেও একটা ওয়েভ ফর্ম করে দেওয়া যেত বাট দুটো ওয়েভ ফর্মকে আমি এখানে একসঙ্গে রাখতে চাইছি বলে আর একটা স্লাইড আমি অ্যাড করছি। আচ্ছা, আমি এখানে থাইরিস্টার যেগুলো আছে সেই থাইরিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টগুলো ফ্লো হচ্ছে সেই কারেন্টের ওয়েভ ফর্ম আঁকতে চাই। এখানে যে কারেন্টের ওয়েভ ফর্ম এঁকেছি সেটা I0 বা লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার ওয়েভ ফর্ম। আমি এখন থাইরিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টের ওয়েভ ফর্ম আঁকতে চাইছি, বাট একটু বুদ্ধি খাটালেই সেই জিনিসটা ইজিলি করা যাবে। তো জাস্ট একটু আমাকে টাইম দাও, আমি এই জায়গাটা মুছে নিই। আচ্ছা, একটা জিনিস কি দেখলাম আমরা এখানটায়, দুটো করে থাইরিস্টারকে আমরা একসঙ্গে ট্রিগার করছি, মানে T1 T2কে একসঙ্গে ট্রিগার করছি কিংবা T3 T4কে একসঙ্গে ট্রিগার করছি। থাইরিস্টারগুলো জোড়ায় জোড়ায় কারেন্ট ফ্লো হচ্ছে। তো সাপোজ যখন আমরা T1 আর T2কে ট্রিগার করেছিলাম, T1কে ট্রিগার করেছি, T2কে ট্রিগার করেছি, এবার একটা জিনিস ভালো করে দেখো যে T1 T2কে যখন ট্রিগার করা হচ্ছে তখন কারেন্টের ডিরেকশন কোন রকম ছিল। আচ্ছা, এখানে পোলারিটিটাও চেঞ্জ করতে হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল। তো দেখো কারেন্টের ডিরেকশনের কথা যদি আমি বলি, কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে,
সেই কারেন্টটাই T1 এর মধ্যে দিয়ে গেল, T1 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট, এদিকে তো যাওয়ার রাস্তা নাই তার জন্য ওদিকে যাচ্ছে না, তো T1 এর মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, তারপর লোডের মধ্যে দিয়ে গেল, সেই কারেন্টটাই T2 এর মধ্যে দিয়ে গেল, সেই কারেন্টটাই এদিক দিয়ে আবার ব্যাক করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন T1 আর T2 কন্ডাক্ট করছিল তখন T1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে যদি আমি IT1 নাম দিই, সেই কারেন্টটাই যাচ্ছে আমার লোডের মধ্যে দিয়ে, লোডের মধ্যে দিয়ে কারেন্ট কত দেখানো আছে I0, সেই কারেন্টটাই ফ্লো হচ্ছে কার মধ্যে দিয়ে, T2 এর মধ্যে দিয়ে, সেই কারেন্টটাকে আমি চলো IT2 নাম দিলাম। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে যখন T1 আর T2কে ট্রিগার করছি তখন T1 থাইরিস্টার, লোড আর T2 থাইরিস্টার এরা সব সিরিজে কানেক্ট হয়ে যাচ্ছে, আর সিরিজে কানেক্টেড হয়ে গেলে কি হয়, ওদের মধ্যে দিয়ে সেম কারেন্টই ফ্লো হবে। তো তাহলে যেখানে যেখানে T1 আর T2 কন্ডাক্ট করছে সেই সমস্ত জায়গাগুলোতে থাইরিস্টারগুলোর কারেন্ট আর লোডের কারেন্ট সেম হবে। এবার আমাকে দেখতে হবে T1 আর T2 কোথায় কোথায় কন্ডাক্ট করেছে। দেখো T1 কন্ডাক্ট করেছে হচ্ছে এই জায়গাটায়, যেগুলো ব্লু কালারে দেখানো আছে, মানে T1 T2 কন্ডাক্ট করেছে এই ব্লু কালারের জায়গায়, T1 T2 আবার কন্ডাক্ট করেছে এই ব্লু কালারের জায়গায়। তাহলে এই দুই জায়গায় আমার T1 আর T2 কারেন্টের ওয়েভ ফর্ম পেয়ে যাব। চলো তাহলে সেটাকে ড্র করে নেওয়া যাক। আমি আবার রিপিট করতে করতে করছি, 0 থেকে আলফা অবধি T1 T2 ফরওয়ার্ড বায়াসে ছিল কিন্তু গেটে ট্রিগার করা ছিল না, যার জন্য দেখো কারেন্টকে আমি এখানে 0 দেখালাম, এটা হচ্ছে IT1 আর IT2 ওয়েভ ফর্ম। তো এখান থেকে আবার চলো দেখাচ্ছি, 0 থেকে আলফা অবধি T1 আর T2 ফরওয়ার্ড বায়াসে ছিল কিন্তু ফরওয়ার্ড ব্লকিং স্টেটে, আলফাতে যখনই ট্রিগার করলাম T1 আর T2 মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কতক্ষণ অবধি ফ্লো হলো, পাই অবধি ফ্লো হলো, পাই এর পরে কি হচ্ছে, পাই এর পরে T1 T2 রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তাহলে ওদের মধ্যে কারেন্ট ফ্লো হতে পারে না। পাই থেকে 2 পাই অবধি T1 T2 থাকছে রিভার্স বায়াসে, তাহলে ওদের মধ্যে তখন কারেন্ট ফ্লো হবে না। এবার 2 পাই থেকে 2 পাই প্লাস আলফা অবধি T1 T2 ফরওয়ার্ড বায়াসে তো আছে, বাট তখনও T1 T2কে আবার ট্রিগার করা হয়নি, তাহলে 2 পাই থেকে 2 পাই প্লাস আলফা অবধিও T1 T2 ফরওয়ার্ড বায়াসে থাকলেও যেহেতু ফরওয়ার্ড ব্লকিং মোডে আছে তার জন্য কারেন্ট 0। 2 পাই প্লাস আলফাতে এসে আমরা T1 T2কে আবার ট্রিগার করে দিলাম, আবার কারেন্ট ফ্লো হতে শুরু হলো। কতক্ষণ অবধি কারেন্ট ফ্লো হবে, 3 পাই অবধি কারেন্ট ফ্লো হবে। 3 পাই অবধি কারেন্ট ফ্লো হয়ে গেল। 3 পাই এর পর কি হচ্ছে, 3 পাই এর পর T1 T2 চলে যাচ্ছে আবার রিভার্স বায়াসে, তার জন্য ওদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তার জন্য কারেন্ট হচ্ছে গিয়ে আবার 0। তাহলে এই পেয়ে গেলাম আমরা T1 T2 মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার ওয়েভ ফর্ম। এবার আমাদেরকে ড্র করতে হবে T3 আর T4 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার ওয়েভ ফর্ম। একই রকমভাবে এইটাকেই আমরা অ্যানালিসিস করব, তাহলেই বেরিয়ে যাবে। সো আবার একটু টাইম দেবে, টোটালটাকে আমি একটু মুছে নিই। T3 T4কে যখন আমরা ট্রিগার করছি তখন T3 আর T4 হয়ে যাচ্ছে শর্ট সার্কিট। কারেন্টের ডিরেকশান কীরকম হবে, এটা তখন মাইনাস, এটা তখন প্লাস, কারেন্ট এদিক দিয়েই গেল, এখান দিয়ে গেল কারেন্ট, T3-র মধ্যে দিয়ে কারেন্ট পাস করলো, সেম কারেন্টটাই T3-র মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছে সেটাই আমার লোডের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারেন্টটাই আসছে T4-এর মধ্যে দিয়ে, তারপর সেটা আবার সোর্সে ব্যাক করছে। তার মানে এখানেও তাই, যে কারেন্টটা T3-র মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে সেই কারেন্টটাই লোডের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, সেই কারেন্টটাই T4-এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে যেখানে যেখানে T3 আর T4 কন্ডাক্ট করছে সেখানে সেখানে T3 T4-এর কারেন্টের ওয়েভ ফর্ম লোড কারেন্ট বা I0 কারেন্টের সঙ্গে সমান হবে। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে T3 আর T4 কোথায় কোথায় কন্ডাক্ট করছে। রেড ওয়েভ ফর্মগুলো T3 আর T4 কন্ডাক্ট করছে, এগুলোতেই T3 T4কে ট্রিগার করা হয়েছে। তাহলে যেখানে যেখানে T3 T4 কন্ডাক্ট করছে, মানে বেসিক্যালি এই জায়গায় আর এই জায়গায়, সেখানে সেখানে আমরা T3 আর T4 এর জন্য ওয়েভ ফর্ম পাবো। চলো T3 আর T4টা ড্র করে নেওয়া যাক। আচ্ছা সরি, এটা এখানটায় না, এখানে তো মাঝখানেরটা আমি কেটে দিতে বলেছি। এখানে হচ্ছে আমাদের IT3,
আর আই টি ফোর। তো জিরোর থেকে পাই অবধি, জিরোর থেকে পাই অবধি তো T3 আর T4 রিভার্স বায়াস আছে, কারেন্ট ফ্লোই হতে পারে না। আচ্ছা, পাই থেকে পাই প্লাস আলফা অবধি T3 T4 ফরওয়ার্ড বায়াসে আছে, বাট ফরওয়ার্ড ব্লকিং মোডে আছে। ওকে, পাই প্লাস আলফা থেকে 2 পাই অবধি, পাই প্লাস আলফা কোথায় এখানে, 2 পাই কোথায় এখানে, পাই প্লাস আলফা থেকে 2 পাই অবধি আমার T3 T4 কন্ডাক্ট করছে। তাহলে তখন পেয়ে গেলাম আমরা ওয়েভফর্ম পেয়ে গেলাম। 2 পাই থেকে 3 পাই অবধি, 2 পাই থেকে 3 পাই অবধি T3 আর T4 রিভার্স বায়াসে আছে, কারেন্ট ফ্লো হবে না। 3 পাই থেকে, 3 পাই কোথায় এখানে, 3 পাই প্লাস আলফা কোথায় এখানে, 3 পাই থেকে 3 পাই প্লাস আলফা অবধি থাইরিস্টার T3 আর T4 ফরওয়ার্ড বায়াসে আছে ঠিকই, বাট ফরওয়ার্ড ব্লকিং মোডে, তাহলে তখন মোদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। 3 পাই প্লাস আলফার থেকে 4 পাই অবধি আবার এরা ফরওয়ার্ড কন্ডাকশন মোডে, তখন কারেন্ট ফ্লো হবে। জাস্ট এবার ইমাজিন করো এই ওয়েভ ফর্মটা আর এই ওয়েভ ফর্মটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে জিনিসটা কীরকম দাঁড়ায়। দেখো এখানে তো টোটালটাই জিরো, তাহলে টোটালটা এখানটা জিরোর সাথে যাই যোগ করো আমরা এরকম পাবো। দেখো একদম সিম্পল, এটার সঙ্গে এটা যোগ করলে মাঝখানে এই দুটো পোর্শন আছে, সেই পোর্শন দুটো এরকমভাবে অ্যাড হয়ে যাবে যদি আমরা তাদেরকে অ্যাড করে দিই। দেখো এবার যে এই নতুন ওয়েভ ফর্ম যেটা পেলাম সেটাই হচ্ছে গিয়ে আমাদের লোড কারেন্ট, কারণ ওই যে থাইরিস্টারগুলো আছে ওদের কারেন্টের যোগফলই তো হচ্ছে গিয়ে আমার লোড কারেন্টটা। তো আমাদের এখান থেকে তাহলে বলতে পারি যে ওয়েভ ফর্মটা আমরা ড্র করেছি সেটা বেসিক্যালি ঠিক আছে। তাহলে এইভাবে আমরা টোটাল ওয়েভ ফর্ম যেটা সেটা পেয়ে গেলাম। তো যাই হোক, এটা ভালো করে করবে। করার পর আমরা থাইরিস্টারগুলোর ভেতর দিয়ে কারেন্ট বার করলাম, বাড়ির কাজ যেগুলো থাকলো থাইরিস্টারগুলোর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটার ওয়েভ ফর্মকে নিজেরা ড্র করবে, তারপরের দিন আমি সেটা বুঝিয়ে দেব যদি না পারো। যাই হোক, আজকের লেকচার তাহলে এই অবধিই থাকলো।